হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের নতুন চ্যাপ্টার মাস, ওয়েট অ্যান্ড ডেন্সিটি স্টার্ট করব। তো সবার প্রথমে আমরা মাস মানে ভর কি সেইটা পড়ব। এখন আমাদের মাস বা ভর পড়বার আগে আমাদের ম্যাটার বা পদার্থ সম্পর্কে কিছু ধারণা থাকা দরকার, যে পদার্থ কি বা হোয়াট ইজ ম্যাটার। তো ম্যাটার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো এনিথিং হুইচ হ্যাজ ওয়েট, ডাইমেনশন অ্যান্ড আদার ফিজিক্যাল প্রপার্টিজ সাচ অ্যাজ ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি এটসেট্রা ইজ কল্ড ম্যাটার। তো এইটার মানে হলো যে কোনো কিছু যাদের ওয়েট রয়েছে, ডাইমেনশন মানে মাত্রা রয়েছে, এবং অন্যান্য ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ রয়েছে, যেমন ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি ইত্যাদি, তাদেরকেই আমরা পদার্থ বা ম্যাটার বলবো। তো নেক্সট যেটা ম্যাটার বা পদার্থ আমরা বাস্তবে কত রকমের পেয়ে থাকি। ম্যাটার এক্সিস্ট ইন 3 ডিফারেন্ট স্টেট। 3 ধরনের অবস্থাতে আমরা পদার্থকে সাধারণত পেয়ে থাকি। এছাড়াও আর একটা স্টেট আমরা পেয়ে থাকি, সেটা হলো প্লাজমা স্টেট। তো এই 3টে স্টেটের মধ্যে আমরা বেসিক্যালি পড়ব। প্রথমে হচ্ছে সলিড স্টেট, কঠিন অবস্থা, লিকুইড স্টেট বা তরল অবস্থা, থার্ড অন ইজ গ্যাসিয়াস স্টেট অথবা গ্যাসীয় অবস্থা, 4 নম্বর যে স্টেট সেটা হলো প্লাজমা স্টেট। এটা আমরা সাধারণত আমাদের এখন প্রয়োজন নেই। তো এখন আমরা মাস সম্পর্কে পড়ব। মাস কি বা ভর কি? দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার কন্টেন্ট ইন এ বডি ইজ কল্ড ইটস মাস। যে পরিমাণ জড় পদার্থ কোনো একটা বস্তু, কোনো একটা ম্যাটার এর মধ্যে রয়েছে, তাকে আমরা ওই বস্তুর মাস বলবো বা ভর বলবো। ওকে, নেক্সট দেখো, তাহলে মাস তো আমরা জানলাম, এখন মাসের ইউনিট কি বা মাস আমরা পরিমাপ করতে গেলে কোন এককে পরিমাপ করব, কি দিয়ে পরিমাপ করব, সেই সব সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। তো ইউনিট অফ মাস, সিজিএস আমরা ইউনিট 3টে সিস্টেম জানি। কি কি? সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম বা এসআই সিস্টেম, আর একটা নাম হলো এমকেএস সিস্টেম বা এফপিএস সিস্টেম। বেসিক্যালি আমরা সিজিএস আর এসআই নিয়েই পড়ি। তার মধ্যে বেশি যেটা আমরা নিয়ে সাধারণত পড়ি সেটা হলো এসআই সিস্টেম। তো এখানে আমরা মাসের সিজিএস সিস্টেমে যদি ইউনিটের কথা বলি, তো মাসের সিজিএস সিস্টেমে ইউনিট হলো গ্রাম এবং এসআই সিস্টেমে ইউনিট হলো কেজি। নেক্সট আমরা মাসের ডাইমেনশন নিয়ে পড়ব। তাহলে মাসের ডাইমেনশন কি? দেখো, এখানে একটু লক্ষ্য করবে, আমরা ডাইমেনশন যখন বলবো তখন আমরা মাস, ভরকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে মাসকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করব। নেক্সট টাইমকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর থার্ড অন লেন্থকে আমরা এল দিয়ে, ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমরা মাসের ইউনিট কেজি বলি, তাহলে মাসকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? এম দিয়ে। তো এইখানে আমরা আমাদের যে মাত্রাটা এলো সেটা হলো মাস, আমরা মাসকে এম দিয়ে রিপ্রেজেন্ট করব। এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। এবার অনেক ক্ষেত্রে ভরের মাত্রা, ডাইমেনশন এইরকমও লেখে, এম এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0 থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে। এর মানে হলো যে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1, কোনো কিছুর পাওয়ার 0, তাহলে এখানে এল টু দি পাওয়ার 0 যা আর 1ও তাই, টি টু দি পাওয়ার 0 যা 1ও তাই। তাহলে বেসিক্যালি জিনিসটা কী দাঁড়ালো, যে এম টু দি পাওয়ার 1
এইখানেও m⁻1, আর বাকি যে দুটো রয়েছে l⁻0 t⁻0 সেটা অন হয়ে গেল, অন হয়ে বেসিক্যালি দাঁড়ালো, আলটিমেট আমাদের দাঁড়ালো রেজাল্টে কি, শুধু m। তো বোঝা গেল কোনো ক্ষেত্রে কোনো জায়গায় তোমরা দেখতে পাবে যে মাসের ডাইমেনশন শুধু m রয়েছে, আবার কোনো জায়গায় মাসের ডাইমেনশন m, l⁻0 t⁻0 দেওয়া থাকে। ওকে, নেক্সট দেখো মাস ইজ এ স্কেলার কোয়ান্টিটি। মাস হলো একটা স্কেলার রাশি। ওকে, স্কেলার রাশি কেন বলছে? তাহলে আমরা স্কেলার রাশি কাকে বলি? যে কোয়ান্টিটির কেবলমাত্র মান আছে, যে কেবলমাত্র নিউমেরিক্যাল ভ্যালু আছে, কিন্তু তার কোনো ডিরেকশন নেই, কেবলমাত্র তার মান আছে, কোনো অভিমুখ নেই, তাদেরকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। ভেক্টর কোয়ান্টিটি কাকে বলি? যাদের মান আছে এবং অভিমুখও রয়েছে, তাদেরকে আমরা কি বলি? ভেক্টর কোয়ান্টিটি। তো এই ক্ষেত্রে মাসকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো, কারণ কি, মাসের কেবলমাত্র নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে, এর কোনো ডিরেকশন নেই, তাই মাসকে আমরা স্কেলার রাশি হিসেবে মানব। ওকে, নেক্সট হলো এবারে আমাদের ইনার্সিয়া জিনিসটা সম্পর্কে একটু জানতে হবে। মাস ইনার্সিয়া খুবই ইন্টার রিলেটেড, তো ইনার্সিয়া সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। তো ইনার্সিয়া বলছে কি, ইনার্সিয়া ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এনি ফিজিক্যাল অবজেক্ট টু চেঞ্জ ইটস ভেলোসিটি। ঠিক আছে, দেখো এখানে একটু আমি বলি, ডায়াগ্রামটা একটু ফলো করো। মনে করো একটা বডি রেস্ট কন্ডিশনে রয়েছে, এর ওপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করে একে মোশন দিতে চাই, এই বডিটাকে মোশন দিতে চাই, এই বডিটা নিজের থেকেও তো চাইবে যে আমি গতিশীল হব না, আমি মোশনে যেতে চাইবো না। এই বডিটা যে রেজিস্ট করতে চাইছে যে আমার মধ্যে মোশন আমি নিয়ে আসবো না, এই প্রপার্টিটাকে কি বলছে না, ইনার্সিয়া। আবার একইভাবে কোনো একটা বডি একই বেগে, ঠিক আছে, সমবেগে গতিশীল রয়েছে, এই বডিটাকে যদি আমরা থামাতে চাই, থামাতে গেলে আমাদেরকে বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার ফলে বডিটা চাইবে, যতই আমরা ফোর্স অ্যাপ্লাই করি বডিটা চাইবে যে আমি গতিশীলই থাকবো, কিন্তু আমরা বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছি বলে রেস্ট কন্ডিশনে আসবে বটে, কিন্তু ওর প্রবণতা ছিল ও গতিশীল অবস্থাতে থাকতে চাইছিল। এই প্রবণতাটাকে কি বলছে না, ইনার্সিয়া ফোর্স। ওকে, এই প্রবণতাকেই বলছে ইনার্সিয়া। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যাক ইনার্সিয়া সম্পর্কে। যখন কোনো গাড়ি স্থির দাঁড়িয়ে আছে, হট করে যখন গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করে, তখন যাত্রীরা কি হয় না, পেছনের দিকে ঝুঁকে পড়ে। কারণ কি, গাড়ির আর আমাদের পায়ের সঙ্গে গাড়ির সঙ্গে আমাদের পায়ের সংযোগ রয়েছে। তো গাড়ি যখন মোশন কন্ডিশনে চলে যাচ্ছে, তখন আমাদের পাটাও কিন্তু যেহেতু পা আমাদের গাড়ির সঙ্গে অ্যাটাচ রয়েছে, আমাদের পাটাও কিন্তু মোশন পাচ্ছে, কিন্তু আমাদের বডির ওপরের অংশ তখনও কিন্তু মোশনে যেতে পারেনি। এর ফলে কি হয়, আমরা পেছনের দিকে ঝুঁকে পড়ি। এবং উল্টোটাও হয়, গাড়ি যখন ব্রেক কষে স্থির হয়, তখন কি হয়, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এর কারণ কি, আমাদের পা বাসের ফ্লোরের সংলগ্ন বাসের সঙ্গে টাচে রয়েছে আমাদের পা। বাস ব্রেক করার সঙ্গে সঙ্গে আমাদের পাও কিন্তু রেস্ট কন্ডিশনে চলে আসে, তখন পর্যন্ত আমাদের বডি কিন্তু রেস্ট কন্ডিশনে আসতে পারে না। এর ফলে আমরা ঝোঁক সামলাতে না পেরে বা ব্যালেন্স ঠিকঠাক মতো না করতে পেরে আমরা কি করি না, সামনের দিকে ঝুঁকে পড়ি। এটাকেই বলে কি না, ইনার্সিয়া। তো বোঝা গেল ইনার্সিয়া কি। আমি আরেকবার বলে দিই, ইনার্সিয়া কিছুই নয়, ইনার্সিয়া হলো একটা বাধা বল। কোনো একটা বস্তু
গতিশীল বা স্থিতিশীল অবস্থায় রয়েছে সেটাকে আমরা বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করলে গতিশীল বস্তুটা গতিশীল থাকারই চেষ্টা করে, স্থির বস্তুটা স্থির থাকারই চেষ্টা করে। এই যে এই প্রচেষ্টাটা, এই চেষ্টাটাকেই কি বলছে, আমরা ইনার্শিয়া বলছি। তো দেখো এক্ষেত্রে এরপরে বলছে যে মাস ইজ দ্য ইন্ডিকেটর অফ ইনার্শিয়া। তাহলে আমরা ইনার্শিয়াটা আমরা মাসের সাহায্যেই মেজার করি। ইনার্শিয়া যে সেটাকে আমরা মাস দিয়ে মেজার করি। তাহলে কোনো বডির মাস বেশি মানে তার ইনার্শিয়া বেশি হবে। এইখানটায় আমি একটা এই যে কথাটা বললাম মাস বেশি, দ্যাট মিন ইনার্শিয়া বেশি, এটা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো যায়। দেখো কোনো একটা বডি ওয়েট মাস মনে করো 5 কেজি, আর একটা বডি রয়েছে এর মাস মনে করো 10 কেজি। এবার আমি একই ফোর্স মনে করো 6 নিউটন এই বডিটার ক্ষেত্রে অ্যাপ্লাই করালাম, সেকেন্ড বডিটার ক্ষেত্রে ওই একই ফোর্স 6 নিউটন অ্যাপ্লাই করালাম। তো আমাকে বলো কোন বডিটা মুভ করতে শুরু করবে? নিশ্চয়ই যার মাস কম সেই বডিটা মুভ করতে শুরু করবে বা ইজিলি মুভ করবে। আর সেকেন্ড বডিটা যার মাস বেশি সেটাকে মুভ করাতে আমাদের একটু ইজিলি মুভ করবে না, বা মুভ করাতে গেলে আমাদের একটু বেশি কসরত করতে হবে, বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আমি যেটা বললাম যে মাস দিয়ে আমরা ইনার্শিয়া মেজার করি। তো এই ক্ষেত্রে কোন বডিটার ইনার্শিয়া বেশি হবে? যার মাস বেশি তার ইনার্শিয়া বেশি হবে অবভিয়াসলি। তো সেকেন্ড বডির ক্ষেত্রে ইনার্শিয়া বেশি হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে মাস রিমেন কনস্ট্যান্ট অন চেঞ্জিং দ্য লোকেশন। মাস যে কোনো লোকেশনে একই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। আমরা চাঁদে নিয়ে যাই বা বুধে নিয়ে যাই বা পৃথিবীতে থাকি, সব জায়গাতেই মাসের কোনো পরিবর্তন ঘটে না। সেকেন্ড পয়েন্ট দেখো, উই ক্যান মেজার মাস বাই ইউজিং এ কমন ওয়েটিং ব্যালেন্স। আমরা মাসকে কমন ওয়েটিং ব্যালেন্স দিয়ে মেজার করি। নেক্সট বলছে ডিউ টু কনজারভেশন অফ মাস। ঠিক আছে, মাসের সংরক্ষণ বা ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি বলছে, মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড অর নট ডেস্ট্রয়েড। ঠিক আছে, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি বলছে যে মাসকে আমরা তৈরিও করতে পারি না, ভরকে আমরা তৈরিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না। যদিও ইট মে বি rearranged in space, it may be change in form। যদিও এটা কেবলমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থাতে পরিবর্তন ঘটে। যেমন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যেতে পারে যে কেমিক্যাল রিয়াকশান, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কী হয় যে আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ঘটনাটা কী ঘটে, দ্য মাস অফ কেমিক্যাল কম্পোনেন্ট, দুটো বা তিনটে কেমিক্যাল কম্পোনেন্টের যে মাস থাকে বিক্রিয়ার আগে, সেই একই মাস থাকে বিক্রিয়ার পরেও। ঠিক আছে, একই মাস থাকে, একই ভর থাকে বিক্রিয়ার পরেও। তো এই ক্ষেত্রে বিক্রিয়ার আগে যে মাস ছিল আবার বিক্রিয়ার পরেও সেই মাসই থাকলো। তো আমরা বলতে পারি যে মাসের কোনো পরিবর্তন হলো না। এবার এই ক্ষেত্রে দেখো অবস্থার পরিবর্তন কী করে হলো। যেমন দেখো এখানটায় CH4, এখানে একটা রিলেশন দিয়েছে কেমিক্যাল ফর্মুলা, বলেছে CH4 আর O2। তাহলে মিথেন আর অক্সিজেন এরা পরস্পর মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে আর জল তৈরি করছে। তো এই ক্ষেত্রে দেখো কার্বন কটা ছিল প্রথম ক্ষেত্রে? একটা কার্বন ছিল, একটা কার্বন আর 4টে হাইড্রোজেন এবং 4টে অক্সিজেন ছিল।
দ্বিতীয় ক্ষেত্রে দেখো সে একই, একটা কার্বন, আমি আরেকবার দেখাচ্ছি এটা। প্রথম ক্ষেত্রে একটা কার্বন, এইখানটাও দেখো একটা কার্বন, 4টে H4, 4টে হাইড্রোজেন পরমাণু, এইখানটাও দেখো 4টে হাইড্রোজেন পরমাণু, 4টে অক্সিজেন পরমাণু, এই ক্ষেত্রেও 4টে অক্সিজেন পরমাণু, আর এখানে 4টে অক্সিজেন পরমাণু। তাহলে কি বলতে পারি যে অক্সিজেনের প্রথমে যে মাস, যেহেতু 4, অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান, যেহেতু পরমাণুর সংখ্যা, কার্বনের পরমাণুর সংখ্যা, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা বিক্রিয়ার আগে যা রয়েছে বিক্রিয়ার পরেও তাই রয়েছে, তাই এখান থেকে বলতে পারি যে মাসও সেম থাকবে। ওকে, এটা যেমন জলের ক্ষেত্রেও তাই হয়, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে গিয়ে জল তৈরি করে, এখানটায় দু অণু হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে গিয়ে জল তৈরি করলো। তাহলে এখানটা দুটো হাইড্রোজেন রয়েছে, পরেও দুটো হাইড্রোজেন, এখানটাও দুটো অক্সিজেন, পরেও দুটো অক্সিজেন রয়েছে। তো আমরা বলতে পারি যে বিক্রিয়ার আগে যে ভর রয়েছে বিক্রিয়ার পরেও সে একই ভর রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না, কনজারভেশন অফ মাস এর যে লটা সেটা ফুলফিল করছে। ঠিক আছে, এবার নেক্সট দেখো আরেকটা রিলেশন এখানে রয়েছে। দেখো এই ক্ষেত্রে যে রিলেশনটা দিয়েছে, শেষের যে রিলেশনটা রয়েছে এই দুটো, এখানটা ভালো করে লক্ষ্য করো। দেখো এখানটা বলেছে যে একটি ম্যাগনেসিয়াম ফিতাকে যদি বায়ুতে পোড়ানো হয়, বায়ুর অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি হয়। এবার এই যৌগগুলোকে আমরা বাস্তবে কিন্তু ছাই হিসাবে পাই। তো এখানে বায়ুর অক্সিজেন এবং নাইট্রোজেন ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয় বলে ছাই এর ভর, এই যে ছাই, এই দুটো মিলে যে ছাই পাচ্ছি তার ভরটা কি হয়, ছাই এর ভর কি হয় না, যে ম্যাগনেসিয়াম ফিতাটা নিয়েছিলাম তার ভরের থেকে বেশি হয়। মানে ম্যাগনেসিয়াম ফিতার থেকে ছাইয়ের এই দুটো মিলে যে ছাইটা পাওয়া যাচ্ছে তার ভরটা বেশি হয়। কিন্তু মূল ফিতা এবং বিক্রিয়াকারী গ্যাস, মূল ফিতা আর যে বিক্রিয়ার যে গ্যাসগুলো মিলে বিক্রিয়া করেছে সেই গ্যাসের মোট ভর, ঠিক আছে, মানে এই যে অক্সিজেন আর এই নাইট্রোজেন, এই দুটো গ্যাস মিলে এবং ম্যাগনেসিয়াম ফিতা এরা মিলে যে মোট ভর হচ্ছে, আর এই ছাই মিলে মোট ভরই হবে, মানে ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, নেক্সট দেখো আমরা আরও এক্সাম্পল দিতে পারি। বাস্তব ক্ষেত্রে আমরা কি করি না, বায়ুতে যদি আমরা কয়লাকে পোড়াই, ভালো করে দেখবে একটু ভেবে, বায়ুকে যদি আমরা কয়লাকে পোড়াই, যে ছাই আমরা পাই, সেই ছাইয়ের ওজন কি হয় না, কয়লার থেকে কিন্তু অনেক কম হয়। তো আমরা এটা বলতে পারি যে কয়লার ভর আর ছাইয়ের ভর সমান নয়, এটা বলা যায়। কিন্তু বাস্তবে তাই নয়, বাস্তবে জিনিসটা অন্যরকম। আমরা কয়লা যে পোড়ালাম, কয়লা বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটে, কয়লা বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে কি হয় না, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি করে। এই কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প আবার কি হয়, তৈরি হওয়ার পরে এরা তো বায়ুর সঙ্গে মিশে যায়, আর কয়লা থেকে যে কার্বন আর হাইড্রোজেন আমরা পাই, এগুলো কি হয়, কয়লা থেকে কার্বন ও হাইড্রোজেনও কি হয়, বায়ুতে গিয়ে মিশে যায়।
তাহলে বায়ুর সঙ্গে মিশছে কী কী? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ঠিক আছে, আর কি হাইড্রোজেন, এরা বায়ুর সঙ্গে মিশে যায়। এই যে কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন, এদেরকে যদি আটকে রেখে এদের যে ভর আর ছায়ের ভর মিলিয়ে দেখা যায়, তো দেখব আমরা যে কাঁচা কয়লাটাকে আমরা জ্বালিয়েছিলাম সেই কাঁচা কয়লার সঙ্গে সমান হবে। বোঝা গেল? তো আমাদের কনজারভেশন অফ মাস, এই লটা আমাদের মোটামুটি হলো। এবার এখানটা মেন যে একটা পয়েন্ট, অ্যান্টনি ল্যাভোইসিয়ার, ঠিক আছে, অ্যান্টনি ল্যাভোইসিয়ার আমাদের বিখ্যাত যে বিজ্ঞানী, তাকে আমরা কি জানি না, ফাদার অফ কেমিস্ট্রি, ফাদার অফ কেমিস্ট্রি অ্যান্ড অলসো ফাদার অফ বায়োলজি। তো এইখানে দেখো, এই অ্যান্টনি ভন ল্যাভোইসিয়ার, ইনি প্রথম এই কনজারভেশন অফ মাস এই সূত্রটা দিয়েছিলেন। এটা একটা ভালো কোশ্চেন, যে কনজারভেশন অফ মাস এই থিওরিটা কে দিয়েছিলেন, কোন বিজ্ঞানী দিয়েছিলেন? এটা অ্যান্টনি ভন ল্যাভোইসিয়ার। আর অ্যান্টনি ল্যাভোইসিয়ারকে আমরা ফাদার অফ কেমিস্ট্রি অ্যান্ড অলসো ফাদার অফ বায়োলজিও বলি। এরপরে দেখো আমরা যেটা পড়ব সেটা হলো ওয়েট। ওয়েট কি? ইট ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে, এটা গুণফল কার? কোনো একটা বস্তুর, কোনো একটা অবজেক্টের মাস এবং যে ফোর্স দ্বারা ওই বডিটাকে, ওই অবজেক্টটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, সেটাকে, সেই ফোর্স, এই দুটোর গুণফলকে কি বলে না, মাস বলে। ঠিক আছে, এখন এখানটা একটা জিনিস ভালো করে দেখো, কোনো একটা বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে, ঠিক আছে, সেই বলটাকে আমরা কি বলি না, গ্র্যাভিটেশনাল ফোর্স বলি। তো আলটিমেটলি জিনিসটা কি হলো, মাসের প্রোডাক্ট, মাস এবং ফোর্স অ্যাট হুইচ দ্য আর্থ পুলস দ্য অবজেক্ট, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে মাস এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের যে প্রোডাক্ট সেটাকে আমরা কি বলি, ওয়েট। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। এখানে জিটা কি, গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এমটা মাস। নেক্সট দেখো, ওয়েট অফ এনি সাবস্ট্যান্স চেঞ্জ উইথ চেঞ্জ ইন লোকেশন। ঠিক আছে, যে কোনো বস্তু ওয়েট তার স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু ভর পরিবর্তিত হয় না। এক্ষেত্রে ওয়েট কেন পরিবর্তিত হচ্ছে? ওয়েট পরিবর্তন হওয়ার মেন যে কারণ, পেছনে যে কারণটা রয়েছে সেটা হলো জি, গ্র্যাভিটেশনাল ফোর্স। কারণ আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। এইখানটা মাস তো যে কোনো লোকেশনে সেম থাকে, মাস কনস্ট্যান্ট, কিন্তু জি, এই জি এর ভ্যালুটা চেঞ্জ হয়। ঠিক আছে, জি এর ভ্যালু চেঞ্জ হয়। জি এর ভ্যালু কেমনভাবে চেঞ্জ হয়? আমাদের গ্রাউন্ড লেভেলে, আমাদের আর্থ সারফেসে জি এর ভ্যালু থাকে 9.8 কিন্তু এই আর্থ সারফেস থেকে আমরা যত উপরের দিকে উঠবো, ঠিক আছে, জি এর ভ্যালু তত কমতে থাকবে। তাহলে এই জি এর ভ্যালু যদি কমে যায়, মাস কনস্ট্যান্ট থাকলেও ওয়েট কী হবে, ওয়েট কমে যাবে। আবার জি এর ভ্যালু যদি বাড়ে, মাস কনস্ট্যান্ট থাকলেও এই দুটো প্রোডাক্ট গুণফল কী হবে, যেটা ওয়েট সেটা বেড়ে যাবে। বোঝা গেল? তো এরপরে দেখো, তো মেন কথা হলো গিয়ে যে ওয়েট স্থান ভেদে ওয়েট চেঞ্জ হয়। এবার ওয়েট আমরা মাপি কিসের সাহায্যে? এ স্প্রিং ব্যালেন্স ইজ ইউজ টু মেজার ওয়েট। তাহলে আমরা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমরা ওয়েটকে মেজার করব। ইউনিট অফ ওয়েট কি? ইউনিট অফ ওয়েট হলো এসআই সিস্টেমে ওয়েটের ইউনিট হলো নিউটন, আর সিজিএস সিস্টেমে ডাইন। এবার এখানটা দেখো, আমরা কি জানি, ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। এবার আমরা মাস এই নিউটনটা কী করলো সেটা আমরা এখানে প্রুভ করে দেখাচ্ছি। মাসের এসআই সিস্টেমে ইউনিট কি? মাসের এসআই সিস্টেমে ইউনিট কেজি, আর গ্র্যাভিটেশনাল ফোর্স এর ইউনিট হয়, এটা মনে রাখবে যে জি এর ইউনিট হয় মিটার
পার সেকেন্ড তার স্কোয়ার, এটা একটু মনে রেখে দিও। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাকে আমরা শর্টে কী বলি, নিউটন। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, একে আমরা নিউটন বলি। তো আমরা আবার এটা জানি, সো দ্য ইউনিট অফ ওয়েট অ্যান্ড ফোর্স ইজ সেম। তাহলে কি আমরা ফোর্সের ইউনিট নিউটন শিখেছি আগে। তাহলে আমরা দেখছি এখানে ওয়েটের ইউনিটও নিউটন এলো, আবার ফোর্সের ইউনিটও নিউটন। তাহলে আমরা বলতে পারি যে ওয়েট নাথিং বাট এ ফোর্স। ওয়েট ফোর্স ছাড়া কিছুই নয়। ঠিক আছে, ওয়েট হলো এক ধরনের বল। তা এখানটায় আমরা কি বলতে পারি যে অন নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। এটা কি করে এলো সেটাও বলা যেতে পারে। আমরা জানি অন নিউটন, এই অন নিউটনটাকে আমরা লিখতে পারি 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এইখানটায় অন কেজি, এই কেজিটাকে যদি আমরা সেন্টিমিটার লিখি, কেজিটাকে যদি গ্রামে লিখি, তাহলে কি লিখব, 1 কেজি সমান 1000 গ্রাম। ঠিক আছে, 1000 গ্রাম জি দিলাম। আর মিটারটাকে যদি আমরা সেন্টিমিটার লিখি, তাহলে মিটারটাকে সেন্টিমিটার লিখলে কী হবে, এটা ইন্টু হবে। ঠিক আছে, এবার দেখাচ্ছি। কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এসেছিলো। তাহলে কেজিটা আমাদের 1000 গ্রাম হলো, আর মিটারটা 100 সেন্টিমিটার হলো, সি লিখলাম, আর সেকেন্ড স্কোয়ারই থাকলো। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটাকে তো আমরা ডাইন বলি। তাহলে 10⁵ হলো না, 10⁵ এলো না এখানটায়, বোঝা গেল? তাহলে এখানটা দেখো 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা ডাইন বলি। হয়েছে? দেখো এবার নেক্সট দেখো, এবার এখানে একটা কোশ্চেন আমি দিয়েছি, এটা তোমরা সলভ করে দেবে আমাকে। যে হোয়াট ইজ দ্য মাস অফ অ্যান অবজেক্ট হুজ ওয়েট ইজ 121 নিউটন। 121 নিউটন। তাহলে এইখানটা সিম্পলি আমরা একটা ফর্মুলা জানি যে ওয়েট ইকুয়ালস টু কি, এম ইন্টু জি। তাহলে ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি। এইখানটা তো আমাকে ওয়েট তো বলে দেওয়া আছে, আর গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা গ্রাউন্ডের ক্ষেত্রে কি জানি, জি ইকুয়ালস টু 9.81। এখানটা জি এর ভ্যালুটা পুট করে দেবো, দিয়ে এম এর ভ্যালুটা বার করতে পারবো না, এম এর ভ্যালুটা বার করে তোমরা আমাকে এক্স্যাক্ট অ্যান্সারটা জানাবে। ওকে, নেক্সট দেখো, ওয়েট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওয়েট হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ কি ওয়েটের একটা পার্টিকুলার ডিরেকশন রয়েছে। ওয়েট সবসময়ের জন্য কোন ডিরেকশনে কাজ করে, যে আমাদের যে আর্থের সেন্টারের দিকে কাজ করে, আর্থের সেন্টারের দিকে ওয়েট সবসময়ের জন্য কাজ করে। তাহলে এর একটা ফিক্সড পার্টিকুলার একটা ডিরেকশন রয়েছে, আর এর নিউমেরিক্যাল ভ্যালুও রয়েছে। এই দুটো জিনিস থাকার জন্যই আমরা ওয়েটকে কি না ভেক্টর কোয়ান্টিটি হিসাবে চিনি। এবার ডাইমেনশন অফ ওয়েট, ঠিক আছে, এই ফর্মুলার থেকে আমরা ডাইমেনশন বার করতে পারি, যে ফর্মুলাটা আমরা শিখেছি যে ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি। এটাকে আমরা কি জানি, ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কেজি মিটার পার সেকেন্ড, কেজিকে আমরা কী দিয়ে ডিনোট করবো বলে বলেছিলাম, এম দিয়ে। মিটারকে আমরা কী দিয়ে ডিনোট করবো বলেছিলাম, এল দিয়ে। আর সেকেন্ডকে আমরা কী দিয়ে ডিনোট করবো বলেছিলাম, টি দিয়ে। তাহলে এম এল বাই টি স্কোয়ার। এবার এই নিচের যে টি স্কোয়ারটা রয়েছে, এটা ওপরে নিয়ে গিয়ে লিখলে আমরা কী লিখব, ওপরে নিয়ে গিয়ে লিখলে আমরা কী লিখব, এইটা লিখব এম এল টি টু দি পাওয়ার -2। বোঝা গেল? নেক্সট দেখো, ওয়েট অফ এনি সাবস্টেন্স চেঞ্জ উইথ চেঞ্জ ইন লোকেশন। এটা তো হয়েছে, আমি আগে বলেছি। এবার আমরা নেক্সট যেটা পড়ব, ভলিউম কাকে বলে বা আয়তন কাকে বলে। দ্য অ্যামাউন্ট অফ স্পেস দ্যাট এ সাবস্টেন্স অর অবজেক্ট
অকুপাইজ। বলছে ভলিউম হলো কোনো একটা বস্তু যে পরিমাণ জায়গা দখল করে থাকে তাকেই আমরা কি বলি না ভলিউম বলি। ভলিউমের সিজিএস ইউনিট কি সেন্টিমিটার কিউব আর এসআই ইউনিট মিটার কিউব। এবার এখানটা একটা রিলেশন, এই রিলেশনটা খুবই ইম্পর্ট্যান্ট রিলেশন, ঠিক আছে, ম্যাথস করতে খুবই কাজে লাগবে। যে 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার। 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার। আমরা আয়তন তো লিটারে মাপি, তাহলে মিটার কিউব আর লিটারের মধ্যে রিলেশনটা কি 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার। বা এইটাও মনে রাখতে পারো যে 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু 1 লিটার। 1 ডেসিমিটার ইকুয়ালস টু 1 লিটার, এটাও মনে রাখা যেতে পারে। তো আমরা ভলিউম সম্পর্কে জানলাম। এবার ডেন্সিটি কি, মাস পার ইউনিট ভলিউম। কোনো একটা সাবস্টেন্সের কোনো একটা অবজেক্টের পার ইউনিট ভলিউমে কতটা মাস রয়েছে তাকে আমরা কি বলি না ওই অবজেক্টের ডেন্সিটি। এবার ডেন্সিটি সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল ধারণা দেওয়া যেতে পারে কি না, দেখো এখানে দুটো কন্টেনার রয়েছে, একটা কন্টেনার ছোট আর একটা কন্টেনার বড়। এবার দেখো এই দুটো কন্টেনারে আমি সেম মাস এর কোনো একটা গ্যাস নিয়েছি। এবার দেখো এটাও 5 কেজি গ্যাস নিয়েছি, এটারও 5 কেজি গ্যাস নিয়েছি। এবার যে কন্টেনারের আয়তন ছোট তার মধ্যে এই গ্যাসের মলিকুলগুলো কি খুব কাছাকাছি থাকবে, খুব ঘন থাকবে। আর যে কন্টেনারের স্পেস বড় তার মধ্যে মলিকুলগুলো একে অপর থেকে অনেক দূরে থাকবে। এবার এর মধ্যে এই দুটো কন্টেনারের মধ্যে যদি আমি ইউনিট ভলিউম নিই, ঠিক আছে, ইউনিট ভলিউমের একটা স্পেস তুলে নিই, এক্ষেত্রে দেখো এই 1 নম্বর কেসের ক্ষেত্রে এই ইউনিট ভলিউমের মধ্যে 3টে মলিকুল রয়েছে, আর 2 নম্বর কেসে এর ইউনিট ভলিউমের মধ্যে একটা মলিকুল রয়েছে। তো আমি বলেছিলাম পার ইউনিট ভলিউমে যত মাস থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ডেন্সিটি। তাহলে এইখানটায় পার ইউনিট ভলিউমে 3টে মলিকুল রয়েছে, এখানে পার ইউনিট ভলিউমে একটা মলিকুল রয়েছে। তো আমরা এটা বলতে পারি যে এই ক্ষেত্রে ডেন্সিটি বেশি হবে আর সেকেন্ড ক্ষেত্রে ডেন্সিটি কম হবে। ডেন্সিটি সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল ধারণা পাওয়া গেল মোটামুটি। নেক্সট দেখো, তো ডেন্সিটি ইকুয়ালস টু, তাহলে আমরা অ্যাকর্ডিং টু ডেন্সিটি ডেফিনেশন থেকে, ঠিক আছে, ডেন্সিটির যে ডেফিনেশন সেখান থেকে আমরা বলতে পারি যে ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে ইউনিট কী হবে, সিজিএস সিস্টেমে ইউনিট কী হবে, মাসের ইউনিট কী হয় সিজিএস সিস্টেমে গ্রাম, আর ভলিউমের ইউনিট সেন্টিমিটার কিউব, আর এসআই সিস্টেমে কী হবে না কেজি পার মিটার কিউব। এবার ডেন্সিটি অফ ওয়াটার, ঠিক আছে, আমরা সিজিএস সিস্টেমে ওয়াটারের ডেন্সিটি 1 গ্রাম পার সেমি কিউব 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ধরি মানে এটা হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটারের ডেন্সিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেই ওয়াটারের ডেন্সিটি সবথেকে বেশি হয়, মানে ডেন্সিটি বেশি মানে ভলিউম কম হবে। ওকে, তো এখান থেকে কোশ্চেন দিতে পারে যে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটারের ভলিউম সবথেকে কম হয়, ওকে, বা ওয়াটার ডেন্সিটি সবথেকে বেশি হয়। এবার নেক্সট দেখো, ডেন্সিটি অফ মার্কারি ইজ 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএস সিস্টেমে মার্কারি বা পারদের ডেন্সিটি। এটা মনে রাখবে, খুবই কাজে লাগে এটা। তাহলে ডাইমেনশন অফ ডেন্সিটি যদি বলি, এই একইভাবে ডি ইকুয়ালস টু এম বাই ভি, মাস বাই ভলিউম। মাসের ইউনিট কি কেজি আর ভলিউমের ইউনিট মিটার কিউব। এবার আমরা মাসকে বলেছিলাম রিপ্রেজেন্ট করব এম দিয়ে, মাসকে বলেছিলাম আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব এম দিয়ে, আর ভলিউমকে রিপ্রেজেন্ট করব আমরা এল কিউব দিয়ে। তাহলে এল কিউব, তাহলে এই এল কিউবটা যদি ওপরে নিয়ে যাই
তাহলে l⁻³ হয়ে যাবে। আর টি এর পাওয়ার কিছু নেই, মানে t⁻0, বা টি যেহেতু এখানে নেই তাই t⁻0 বলে লিখলাম। বা এটাও লিখতে পারি আমরা যে ml⁻³ এটাও ডেন্সিটির ডাইমেনশন হয়ে গেল। এবার সিজিএস সিস্টেম আর এসআই সিস্টেমের মধ্যে ডেন্সিটির রিলেশনটা দেখিয়েছি। এখানটা দেখো, এই অন গ্রামটাকে যদি আমরা কেজিতে লিখি তাহলে কি লিখব? 1/1000 কেজি, 1/1000 কেজি। আর সেন্টিমিটারকে যদি আমরা মিটারে লিখি তাহলে সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান কত মিটার, বা 1 মিটার সমান আমরা বলতে পারি না মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বা 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার, এটা বলতে পারি। তাহলে 1 সেন্টিমিটার কিউব যদি হয় তাহলে 1 মিটার কিউব হবে, মানে 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 মিটার কিউব। বোঝা গেল? তো এখান থেকে এটাই করেছি, সেন্টিমিটারটাকে আমরা মিটারে নিয়েছি। ওকে, দিয়ে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু আমাদের কেটে 1000 কেজি পার মিটার কিউব এলো। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ফাইন্ড দ্য ডেন্সিটি অফ 5 লিটার অফ ওয়াটার হ্যাভিং মাস 5 কেজি। বলছে যে 5 কেজি ভরের কোনো 5 কেজি ভরের ওয়াটারের ডেন্সিটি কত হবে, যার আয়তন বলে দেওয়া আছে 5 লিটার। তাহলে এইখানটা দেখো, এখানটা যে টুইস্টটা রয়েছে, এখানে ভলিউম বলেছে, আর আমরা জানি কি ভলিউমের ইউনিট মিটার কিউব বা সেন্টিমিটার কিউব, কিন্তু এইখানটায় লিটারে বলে দেওয়া আছে। তাহলে আমরা এটা জানি যে 1 লিটার ইকুয়ালস টু 1/1000 মিটার কিউব। তাহলে 5 লিটার ইকুয়ালস টু কী হবে? 5 লিটার ইকুয়ালস টু 5/1000 মিটার কিউব। এটাকে আমরা এখানে পুট করে দিলাম। তাহলে এইটা আমাদের চলে এলো মিটার কিউবে। এখানটায় ভি এর জায়গা আমরা এটা পুট করলাম, দিয়ে কেটে আমাদের অ্যান্সার এলো 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তো এতটাই আমাদের ছিল আজকের ক্লাস। নেক্সটে আমরা রিলেটিভ ডেন্সিটি থেকে স্টার্ট করব, যেটা খুবই একটা ভাইটাল পয়েন্ট। এতদূর পর্যন্ত মোটামুটি তোমরা সবাই জানো, ঠিক আছে। এবার রিলেটিভ ডেন্সিটি, এটা একটু তুলনামূলকভাবে হার্ড, আর এটা ভালোভাবে পড়লে কিছুই নয়। তো আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু সাথ দিও, তাহলেই ঠিকঠাক চলবে। ওকে, তো আজ এই পর্যন্তই থাকুক। ওকে, বাই।